ঘটছে? ঘটনা আছে যে কিছুদিন আগে, এই বছর কানেক আগে, আমার দিদি জামাইবাবু নোকাড়িতে বাড়ি, ওদের জমি জায়গাও আছে ওইখানে। এখন একটা ভাগ্নে আছে, ভাগ্নের ছেলে আছে, ভাগ্নে বৌমা আছে। ওর সামনাসামনি বাড়ি দীপঙ্কর মদক, ও প্রাক্তন যুব সভাপতি নোকাড়ি অঞ্চলের, কোন দলের? তৃণমূল কংগ্রেসের। তৃণমূল যুব নেতার কাছ থেকে খুনের হুমকি পেয়ে অল্প টাকায় বাড়ি বিক্রি করে মধ্যপ্রদেশের ভোপালে চলে গেলেন বয়স্ক দম্পতি। রানাঘাট থানার নোকারির বাসিন্দা রঞ্জিত ঘটক ও অঞ্জলি ঘটক কোটি টাকার বাড়ি নামমাত্র টাকায় বিক্রি হতে বাধ্য হন। খুন হয়ে যাওয়ার ভয়ে ভিন রাজ্যে চলে গেলেন বৃদ্ধ দম্পতি। জানা গেছে, রঞ্জিত বাবুর একটা বাড়ি আছে রানাঘাট থানার নোকারি জহুরা মন্দিরের সামনে। সেই বাড়ি দখল নেওয়ার জন্য প্রাক্তন অঞ্চল যুব সভাপতি দীপঙ্কর মোদক এবং মধু বিশ্বাস মিলিতভাবে দীর্ঘদিন ধরে এই বাড়ি দখলের জন্য ভয়ভীতি দিয়ে দেখাচ্ছিল। রঞ্জিত ঘটক ও তার স্ত্রীকে ভয় সহ্য করতে না পেরে নামমাত্র দামে বাড়ি বিক্রি করে ভোপাল চলে গেলেন দম্পতি। তৃণমূল নেতার এই তাণ্ডবে এখনো ভয় কাটেনি পরিবারের, কিন্তু সেই স্বপ্ন অধরাই হয়ে থাকলো। ওই পরিবার নগদ টাকাও 20 গ্রাম সোনা চুরি করেছিল, সেই টাকাও সোনা ফেরত দিতে না পেরে বাড়ি বিক্রি করেছে। কোনো রকম জোর জুলুম করা হয়নি, এমনটাই দাবি দীপঙ্কর মোদকের। ওর অত্যাচারে ওই ভাগ্নে বউটাকে ও কবজা করে ভয় দেখিয়ে ওই ভাগ্নেটাকে মার্ডার করে দেবে এই ভয় দেখিয়ে ও ভয়ে এখান থেকে পালিয়ে ওর দিদি মানে বোনের বাড়ি আছে ভোপালে, ওইখানে চলে যায়। বাবা মা এখানে ছিল, নিচের ঘরে ও বৌমা থাকতো। ওরা কন্টিনিউ অত্যাচার করে। ওরা একটা সিসিটিভি লাগিয়েছিল উপরে, ওরা দোতলা বাড়ি উপরে থাকতো দিদি জামাইবাবু। ওখানে এসে একদিন ওই দীপঙ্কর মদক আর একটা ছেলের নাম হচ্ছে মধু বিশ্বাস, ওরা দুইজনে ওদেরকে মারধর করে এবং ওই সিসিটিভির হার্ডডিস্ক ফার্ডডিস্ক সব ভেঙে দেয়। দিদির গলার এক ভরি একটা সোনার চেন ছিল, সেটাও ছিনতাই করে নেয়। নেওয়ার পরে আমি এইখান থেকে যে ওদের হসপিটালে ট্রিটমেন্ট করিয়ে তারপরে নোকারি ফাঁড়িতে অভিযোগ করি। তার আগে একাধিকবার এরা অভিযোগ করেছে আমার দিদি জামাইবাবু মিলে যে ওদের উপর অত্যাচার হচ্ছে, কোনো কর্ণপাত করিনি। মারধর করার পরে আমি নিজে যেয়ে কুপাস ফাঁড়িতে একটা অভিযোগ করি। অভিযোগ করার পরে ও অ্যারেস্টও হয়নি, পরে বোধহয় বেল ফেল পেয়েছে। এখন এরা বাধ্য হয়ে কম দামে জমি টমি বাড়ি টাড়ি বিক্রি করে এরা এখান থেকে প্রতিনিয়ত খুন করে ফেলার ভয় দেখায়। এরা বাধ্য হয়ে ভোপালে চলে যাচ্ছে। এবার ভয় চলে যাচ্ছে। হ্যাঁ, ভয়ে চলে যাচ্ছে। এখন ওরা ওইখানে থাকতে না পেরে ভয়ে আমার এখানে এসে ছিল। এইবার আমাকে ফোন করে ও অকথ্য ভাষায় কিস্তি খামারি করে আমাকে ভয় দেখায়। আমি একটা অভিযোগও করেছি ধানতলা থানাতে, কিন্তু প্রতিকার কিছু নেই। আমি বিগত 3 সালে পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ ছিলাম, দলনেতা ছিলাম তৃণমূল কংগ্রেসের। পরবর্তীতে 8 থেকে 13 আমি রানাঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম। এই দলে ছিলেন এতদিন, সেই দলেরই কর্মীরা এরকম করছে? সেই দলেরই কর্মীরা। আমি একাধিক নেতৃত্বকে জানিয়েছি, প্রতিকার কিছু হয়নি। আমি নাম বলে বিব্রত করব না, বর্তমান যে আমাদের ব্লক সভাপতি আছে তাকেও বলেছি ব্যাপারটা। এখন এর কোনো রেজিস্ট নেই, কাজেই বাধ্য হয়ে ওদের শেল্টার না দিতে পারায় ওরা এখন অত্যাচারিত হয়ে ভোপালে চলে যাচ্ছে। এখন আমার নিরাপত্তা নিয়েও আমার সংশয়। আমার ছেলে ফুলবাজারে যায়, অফিসে যায়, ও তাদেরকেও ভয় দেখাচ্ছে। এই মতো অবস্থায় 98 সাল থেকে তৃণমূল কংগ্রেস করার সুবাদে এখন বর্তমান এই পরিস্থিতিতে এখনও এই দলটা করছি। বর্তমান ব্লক কমিটিতে নতুন যে কমিটি করেছে তারও আমার জেনারেল সেক্রেটারি করেছে। আমি হিজুলি 1 নম্বর অঞ্চলের এখনো অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের। আমার প্রতি যদি এই অত্যাচার হয় তাহলে সাধারণ মানুষের রক্ষা করার দায় কে নেবে? কাজে এই মতো অবস্থায় যদি দল প্রশাসন কোনো ব্যবস্থা না নেয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা তো হবেই, নিরাপত্তার অভাব তো হবেই। আপনার নাম? আমার নাম জগদীশ মণ্ডল, বাড়ি পুরাতন চাপড়া। প্রতিবেশী একটা অভিযোগ করছে, তার সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য তার বাড়িতে চড়াও হয়েছেন, মারধর করেছেন, সিসি ক্যামেরা হার্ডডিস্ক
ভেঙে গুঁড়ো করেছে এবং তার বাড়ির যে বৌমা আছে তার সঙ্গে আপনার একটা ইনলিগাল অ্যাফেয়ার আছে, রিলেশন আছে, কি বলবেন? এটা সম্পূর্ণই মিথ্যা, পুরোই সাজানো ঘটনা। এরকম ধরনের কিছু বা আমার সাথে কিছু আছে, আমি এটা সম্পূর্ণই মিথ্যা কথা বলছো না। সম্পত্তি হাঁটানো বলছে, ওদের যে পারিবারিক যে সমস্যা, ওদের মেন সমস্যা হচ্ছে গিয়ে ওর যে যে ছেলেটা বাপি ঘটক, ওর যে শালি, তার বয়স 13 বছর, মোটামুটি 7 বছর ধরে ওর বাড়িতে আসে। ওকে জোর করে স্বাভাবিক অনেক নির্যাতন, এটা ওদের ব্যাপার। কিন্তু মেন যে ঘটনাটা, ওই ঘটনাটা হচ্ছে কি আমার বাড়ির যে সোনা টাকা পয়সা এরা যে চুরি করেছে, এটা একাধিকভাবে 2বার চুরি হয়েছে আমার বাড়িতে। আমরা তখন অতটা আর কি বুঝতে পারিনি, বা ওদের পরে আমাদের সন্দেহ হয়নি যে এরা এরকম ধরনের কাজ করতে পারে বা এরা করেছে, আমাদের সেই সন্দেহ হয়নি। কিন্তু পরের বার আমার বোর বাচ্চা হবে, তখন আমার দিদিটা হট করে মারা গেল। ওরাই বললো যে আমাদের বাড়িতে নিয়ে এসেছি আমরা, আমার বউ ওদের বাড়িতে ছিল। ওই মুহূর্তে আমার বউর ব্যাগের থেকে 1.5 লক্ষ টাকা আর মোটামুটি 20 গ্রাম মতন সোনা, এটা ওরা তখন চুরি করলো। তারপরে আমরা বলাতে না, একদমই নেয়নি। তারপরে স্বীকার করলো হ্যাঁ নিয়েছি, আমরা দিয়ে দেবো। এবং সেই রাত্রিরে বলার পরে ওর ছেলে স্বীকার করলো, ওনার ছেলে মানে কি বলে ওর বাবার নাম কি, রঞ্জিত ঘটকের ছেলে বাপি ঘটক স্বীকার করলো। করাতে পরের দিন সকালবেলায় ও পালাতো, ও আর নেই। এইবার ওর বাবা বলছে যে না, আমরা তো সোনা নিইনি। এবং পাড়ার আশেপাশের লোককেও বলেছে যে হ্যাঁ নিয়েছি, আমরা দিয়ে দেবো। তারপরে বলাতে পুলিশের তৎপরতায়, যাই হোক, পুলিশের সাহায্য নিয়ে আমাদেরকে পরের যে সোনাটা 1.5 লক্ষ টাকা আর কত 20 গ্রাম এরকম সোনা, এটা আমরা রিকভারি মানে ফেরত আমরা পেয়েছি। আর এরা যে বলছে জমি কোনোদিনও জোর করে কারো নিয়ে নেওয়া যায়? এটা আগে হতো যে কারোর জমি কেউ সই করে নিল, এভাবে জোর করে নিল, এগুলো হয়। এ টোটালি ষড়যন্ত্র। এখন কি কেন করছে আমার নামে, এটা বিভ্রান্তি ছড়াচ্ছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনি পাড়া প্রতিবেশী আছে, কারোর যদি সম্পত্তি কেউ জোর করে নিয়ে নেয় বা কিছু, তা তো জানবে সবাই। কিন্তু আমাদের চুরিটা যে করেছে, এটা টোটালি সারা পাড়াই আর কি সবাই জানে। এবং পুলিশ রিকভারি দিয়েছে কিছুটা, অল্প, সামান্য, আর টোটালি আছে। তাছাড়া আমার বউ তো জানেই যে রয়েছে। আপনি নিন কথা বলুন। আপনার নাম? আমার নাম দীপঙ্কর মণ্ডল। আপনি কি কোনো রাজনৈতিক দল করেন? হ্যাঁ, আমি তৃণমূল কংগ্রেস করি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আমি এই শ্বশুর বাড়ির থেকে বাড়ি ঢুকলাম। ঢোকার পরই রাস্তাতে খিস্তি মারতে তো আমার বাড়ি ঢুকলো দুইজনে। ঢুকে আমাকে কিছু না বলার সঙ্গে সঙ্গে মার ধার করছে, বিভিন্ন রকম গালাগালিজ দিচ্ছে আর ওই মারছে। কিন্তু মধু কখন যে উপরে চলে গেল, যে সিসিটিভির সেই হার্ডি সব ছিঁড়ে ঘুরিয়ে নিয়ে চলে গেল। নিয়ে ও একটা লাঠি নিয়ে আসলো, লাঠিটা দিল আবার দীপঙ্করের কাছে। দীপঙ্করের লাঠিটা খোঁচা মারলো আর হাত দিয়ে তো সে ঘাড়ে চলে, এখানে ওখানে সে হাত এই 3 আঙুলি ভাঙার এই করেছিল, কিন্তু এই 2টা আঙুলি ভেঙে উড়াই রয়েছে। এই পর্যন্ত হয়ে গেল। হয়ে তো তারপরে কিস্তি মারতে তো কোন শুয়ারের বাচ্চা আসবে, কোন এটা খানকে ছেলে আসবে, এসে আমাকে এই করুন, এই করতেই উনি চলে গেল। বাড়ি চলে গেল। তারপরে বাড়ি যাইও খিস্তি মিস্তি মারতে লাগলো। সে অসহ্য গালাগালি। কারা এগুলো? ওই দীপঙ্কর আর মধু। এরা কি? হ্যাঁ, এরা কি? ওই বাড়ির পাশে বাড়ি। আর বলছি যে যদি কাউকে বলিস সকালে এসে গুলি করে যাবো, সকালে গুলি করে মেরে ফেলবো। আর মধু বলছে যে তুমি যদি কোনো থানায় যাও বা কোথাও যাও, কোনো পুলিশের কাছে বলো, আমি সকালে গুলি করে মেরে ফেলবো। কেন আপনাদের প্রতি হামলার কারণটা কি? কারণটা বৌমার সাথে সম্পর্ক করেছে। বৌমারে ওই মধু আমাকে ঠেলে ফেলা দিয়ে, তো ওই মধু তুলে দিল। দীপঙ্করও আছে, কিন্তু ওই মধু ঠেলে ফেলা দিয়ে ওই বৌমাকে তুলে দিল যে তুমি বাড়িতে নামবা না। এইভাবে তো অনেক গালাগালি দিয়ে বৌমা তো তুলে দিয়ে ওরা চলে গেল। সেই হার্ড ডিস্কে সব নিয়ে প্রমাণ লোপাট করার জন্য যে ঘটনা ঘটেছে। হ্যাঁ, তারপর সঙ্গে সঙ্গে
থানায় ফোন করলি পুলিশ আসলো, পুলিশের ছবি টবি নিয়ে গেল। সেই হার্ডিক্স সেরা আমাকে এই মাঠদার দেখালাম, সব কিছু বললাম। তারপরে এখান থেকে জগদীশে একটা গাড়ি নিয়ে গেল 4 জনে, আর আমরা 2 জনে গেলাম। যেয়ে প্রথমে হচ্ছে প্রথমে গেলাম এই হাসপাতালে, হাসপাতালতে ট্রিটমেন্ট করে ওষুধ টষুধ দেখায় টাকাইয়ে তারপরে আসলাম কোর্টে। কোর্টের থেকে ওই রাত্রি তো পারা যায় না, ওই উকিল একজনকে বলে তৃণমূল করে, হ্যাঁ, তৃণমূলের কাছে কে কে এই সেই বিজেপিতে ভোট দিবি এবার দেখায় দেবো, তৃণমূল করে। আপনাকে বলছে বিজেপিকে ভোট দিন কি? হ্যাঁ হ্যাঁ বলেছে, তৃণমূল করে এরা, ওই বিভঙ্কর তৃণমূল করে। ওই যে সন্ধ্যের সময় তো মোটর সাইকেল এক গাদা আসবে, মদ খাবে, মদ খেয়ে যাচ্ছে না তাই গালাগালি। সেই জগদীশের ছেলের নামে আমার বোনের সেসব ভাষা বলা যায় না। আপনারা কি জমিটা কি বাড়িতে স্বেচ্ছায় বিক্রি করেছেন নাকি বাধ্য হয়ে বিক্রি করেছেন? বাধ্য হয়ে বিক্রি করতে এসে। আচ্ছা, তাহলে এখন কি করবেন? এখন কি আর বিক্রি করা হয়ে গেছে, আমরা তো চলে যাবো, কোথায় যাবেন? বলে চলে যাবো। আপনাকে মানে বাধ্য হয়ে চলে যেতে হচ্ছে? বাধ্য করছে। এখানে থাকলে মানে ওর গাড়ি আছে, পিছন দিকে মেরে দিয়ে তো কিছু হলো না, 2000 টাকা দিয়ে থানায় হয়ে গেল, কিন্তু কোনো কেস কারবার হবে না। মানে আপনার প্রাণের ভয় চলে যেতে হচ্ছে? হ্যাঁ, প্রাণের ভয়েই চলে যেতে হচ্ছে। তাদের ভাই কোথায় যাবেন? ওই চলে যাবো সেই ভোপালে। রাজ্য ছাড়তে হচ্ছে আপনাকে? হ্যাঁ, রাজ্য ছেড়ে চলে যেতে হচ্ছে? রাজ্য ছেড়ে চলে যেতে হচ্ছে। কিছু প্রশাসনের উপর কি আপনার ভরসা নেই? না, প্রশাসনের পরে ভরসা মোটেই নেই। ওই সামনে গেলেই অনেক অভয় টভয় দেয়, কিন্তু তারপরে আপনারা থানার দ্বারস্থ হয়েছিলেন? হ্যাঁ, কতবার হয়েছি। থানা কোনো সাহায্য করেনি? হ্যাঁ, সাহায্য করেছে যে ওই যে ফোন করলে আসে ওকে একটু থামাই দিয়ে গেল, পরে আবার আর চলে গেলে আবার যা। আবার অত্যাচার করে? হ্যাঁ, আবার অত্যাচার করে। থানায় সাহায্য করেছে। আমার এই বাজারে রয়েছি, বাড়ি এসে হুমকি দিয়েছে। উনি ফোন করলো। আপনি পেশায় কি করতেন? পেশায় এখানে ওই জমি জমা আর ওই ফুলের একটু কাজ করতাম। ভালো লাগে নাকি এই জায়গা থেকে আসে, এই জায়গাতে সব কিছু করেছি, বাড়ি দোতলা করলাম, 5 বিঘে জমি করলাম, ভালো লাগে। এই বাধ্যতামূলক প্রাণের ভয়ে চলে যাচ্ছে। এরা যদি না থাকতো তা আমি তো ওই জমি টমি কিচ্ছু বিক্রি করতে পারতাম না। ফেলে দিয়েছে তো, যেভাবে মারিছিল আর যেভাবে যে ভয় দিছিল তাতে ফেলে দিয়ে চলে যেত। শুধু খালি আমার এই শালারা ছিল, শালার ছেলে ছিল, কিছু পেয়েছি। যে জমি 1 কোটি টাকা দাম হয়েছিল 5 বিঘে, তার 40 লাখ টাকায় বিক্রি করলাম। বাড়ি 80 লাখ টাকা দাম হয়েছিল, তা বিক্রি করলাম মানে 35 লাখ টাকা। এই প্রাণের ভয়তেই খালি বেঁচে গেলাম, বেঁচে গেছি। কি নাম আপনার? রণজিৎ কুমার ঘটক। কুমারটা প্রথমে হচ্ছে কি উদ্দেশ্য হচ্ছে কি, আমি যখন মানে ওখানে জমি কিনলাম, বাড়ি করলাম, বাড়িও দোতলা করলাম, সুখে শান্তিতেই বাস করছিলাম। কিন্তু ওর উদ্দেশ্য কি করে ওই বাড়ি দখল করবে, বাড়ি নেবে কিন্তু পয়সা কড়ি দেবে না। মাঠে যেয়ে যে ভাগে করেছে যে জমি, তারও বলে যে তুই ফুল বেচা টাকা সব আমাকে দিবি, ওদের দিতে পারবি না। আমি যদি কেন, জমি কি তার না, সে তার টাকায় রাখা, যে তাকে সব দিতে হবে, তার কেন আমি দেবো বাড়ি? বিনে পয়সায় দিকে দিতে হবে, বাড়ি দিতে হবে এমনি। আমি তো ওই দীপঙ্কর মতো কি করে টারও অত সব আমি জানি না। মানে কোনো রাজনৈতিক দল করে টিএমসি করে তাই জানি, মানে যেটুক বাইরে থেকে যেটুক জানা সেটুকু। আর ভোটের সময় ভোট চাই এসে ভোট দিতে হবে এখানে, সেই কারণে সেইটুকু জানি। তাছাড়া অত তার সব তার ঘেঁটে বেড়েন। তারপরে যখন আমি বাড়ি নিতে পারছি না, তখন বৌমার হাত করার চেষ্টা করেছে, লোভ টোভ দেখা যাচ্ছে, তোমার বাড়ি তোমার নামে দিয়ে দেবো, তোমার অমুক দেবো তমুক দেবো, এরকম করে লোভ দেখা এসে বৌমার দিয়ে এই করবে বলে আমার এই বাধ্য হয়ে বাড়ি টিকতে না পেরে আর অকথ্য ভাষায় গালাগালি দেয়। রাস্তায় সন্ধ্যের পরে রাস্তায় দাঁড়াবে, অকথ্য ভাষায় গালাগালি, যা জীবনে কোনোদিন যা কল্পনা করা যায় না এরকম ভাষায় গালাগালি দেয়। সে দুটো একটা কথা কি বলবো, দুটো একটা কথাও আমি বলবো না, কারণ সে ভাষায় প্রকাশ করা যাবে না। তাই বাধ্য হয়ে বাড়ি বিক্রি করেছি অল্প পয়সায়। এখন কোথায় যাবেন? এখন যাব, বাইরে চলে যাব, কারণ এখানে থাকলে এখানে বাস করতে পারবো না। এখানে থাকলে আমি বাস করতে দেবে না, যেভাবে হোক চেষ্টা করবে
ই করে। আর ওদের দেখে নেবে সে, যতদিন আমার দেখে নেবে সে, তার উদ্দেশ্যই হচ্ছে। কোথায় যাবেন এখন? এখন আমার মধ্যপ্রদেশ। এই রাজ্য ছেড়ে চলে যেতে হ্যাঁ, হচ্ছে, রাজ্য। খারাপ লাগছে না? খারাপ লেগে কিচ্ছু করার নেই, চোখে জল আছে, জলে ভেসে গেলেও কিচ্ছু করার নেই। কি করবো, উপায় কি? একটা উপায় তো দরকার, বেঁচে থাকার তো একটা উপায় দরকার। এই বেঁচে থাকার উপায় নেই, বাধ্য হয়ে কোনোদিন দেশ ছেড়ে, নিজের লোক, এই আত্মীয় স্বজন ছেড়ে যাওয়া ইচ্ছে করে কারো, কোনো মানুষের? কিন্তু উপায় নেই এখন, উপায় না পেয়ে। এই যে আপনাদের উপর অত্যাচার করতো, প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, থানায় কেস করেছি, থানার থেকে এসেছে, দেখেও গিয়েছে। ওই সাময়িক, ওই তারপর আর কিছুই থাকে না, তারপরে কিছু থাকে। আমার ঘরে ঢুকে, আমার বাড়ি সিসি ক্যামেরা লাগানো ছিল, সেই তারগুলো সব জিনিসপত্রগুলো সব নিয়ে গিয়েছে। তারপরে ওই টিভির যে এন্টিনা ফেন্টিনা সব নিয়ে গিয়েছে। থানাতে কোনো কাজও করিনি। থানায় বলেছি, থানাতে পুলিশও এসেছে, দেখেওছে, ছবিও তুলে নিয়ে গিয়েছে, কিন্তু পরবর্তীতে কোনো কাজই হয়নি। হ্যাঁ, বলুন সেটা। হ্যাঁ, নিরাপত্তাহীনতায়, জীবনের মায়ায়। আজ আমি আমার বলতে গেলে জন্মভূমি মানে বলতেও আমি পারিনি। ছেড়ে, সবাইকে ছেড়ে আমি আর অন্য জায়গায় চলে আসছি। আপনার নাম? নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোর লক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,